সুপ্রভাত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বিবেকানন্দ মডেল স্কুল অনলাইন কোচিং ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা নামক কবিতাটি আলোচনা করব। দেখো তাহলে নবম শ্রেণী কি আমরা পড়ব? আকাশে 7টি তারা নামক কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। দেখো এই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা কয়েকটি কথা জেনে নেব। কি না, কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিল 1899 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের বরিশাল গ্রামে, আর তিনি মারা যান 1954 খ্রিস্টাব্দে। তাহলে এই অল্প সময়ের মধ্যে কবি জীবনানন্দ দাশ আমাদের বাংলা সাহিত্যের জগতে তিনি তার স্বাক্ষর রেখে গেছেন। রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে এক উল্লেখযোগ্য কবি হলেন এই কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যেটা উল্লেখযোগ্য বিষয় বা দিক হচ্ছে প্রকৃতি চেতনা। তিনি আমাদের এই বাংলার প্রকৃতির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে সেই প্রাণীর অস্তিত্ব কিন্তু তিনি তার কবিতার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। খুব অতি নগণ্য কোনো বস্তুকে বা কোনো প্রাণীকে তিনি কিন্তু তার কবিতার মধ্যে ঠাঁই দিয়েছেন। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা শুরু করি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা নামক কবিতাটি। জীবনানন্দ দাশের লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ মধ্যে উল্লেখযোগ্য হলো ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা প্রভৃতি। আজ আমরা এই যে আকাশে 7টি তারা নামক কবিতাটি আলোচনা করব, সেই কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, তাহলে কি বললাম না, আকাশে 7টি তারা নামক কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে। এ প্রসঙ্গে তোমাদের কয়েকটি কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই যে রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ কিন্তু কবির জীবিত অবস্থায় প্রকাশিত হয়নি। কবি মারা যাবার পর এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আজকে আমরা এই যে আকাশে 7টি তারা নামক কবিতাটি পড়ব, এই কবিতাটাও কিন্তু নাম কবির নিজের দেওয়া নয়। এই কবিতার নামকরণ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। ঠিক আছে, তো চলো আমরা কবিতার দিকে এগিয়ে যাই। তোমরা সকলেই কিন্তু বইয়ের 40 পৃষ্ঠা বের করো এবং কবিতাটি খুব মনোযোগ দিয়ে তোমরা দেখো। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, কি বলছে না, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তো এখানে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এই যে 7টি তারার কথা বলা হয়েছে, এই 7টি তারা সম্পর্কে আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে। কি বললাম না, 7টি তারা সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। দেখো নিশ্চয়ই তোমরা তারা দেখেছো। তারা দেখতে কেমন হয়? ঠিক এই ধরনের তারা দেখতে হয়। এখানে যে 7টি তারার কথা বলা হয়েছে, এখানে কেন 7টি তারার কথা বলা হয়েছে? আমাদের আকাশে কি কেবলমাত্র 7টি তারা থাকে? নিশ্চয়ই নয়, তাই তো? তার অনেক বেশি তারা থাকে, অগন্তি তারা আছে, কিন্তু এখানে কেবলমাত্র 7টি তারার কথা বলা হলো কেন না, তোমরা নিশ্চয়ই জানো যে উত্তর গোলার্ধে যদি আমরা আকাশের দিকে লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পারবো যে 7টি তারা আছে, সেই 7টি তারাকে একত্রিত করে কি বলা হয় না, সপ্তর্ষি মণ্ডল। এই যে সপ্তর্ষি মণ্ডল, সেই সপ্তর্ষি মণ্ডলের যে 7টি তারা, সেই 7টি তারাকে আবার মুনি ঋষিদের নাম অনুসারে নামাঙ্কিত করা হয়েছে। সেই 7টি মুনি ঋষিদের কি নাম আছে না, হচ্ছে সেই 7টি মুনি ঋষির নাম হচ্ছে তোমার কি কি না, ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি। কি বললাম? ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি,
অঙ্গিরা, বশিষ্ঠ আর হচ্ছে মরীচি। তাহলে দেখো এই 7 জন মুনি ঋষির নাম অনুসারে আমাদের সপ্তর্ষি মণ্ডলের নামকরণ করা হয়েছে। এখানে কবি জীবনানন্দ দাশ কিন্তু ওই 7টি তারার কথা এখানে তিনি উল্লেখ করেছেন। কি বলছেন না, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে দেখো এই কবিতার মধ্যে কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কবি গ্রাম বাংলার খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু প্রথমেই তিনি কবিতার মধ্যে তুলে ধরেছেন। যখন আকাশে 7টি তারা উঠছে তখন কবি কোথায় বসে আছে না, তিনি বসে আছেন ঘাসে বসে আছেন। ঘাস ঘাস মানে নিশ্চয়ই আমরা জানি যে ঘাস কোথায় হয় না, মাঠ ঘাটে হয়ে থাকে। তাহলে নিশ্চয়ই কবি কোনো মাঠে বা কোনো একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে কি আছে না, কবি বসে আছেন। এবং কি বলছে না, যখন উঠেছে ফুটে, তাহলে তারা যখন ফুটে ওঠে তখন পরিবেশটা কেমন হয় না, একেবারে অন্ধকার, তাই তো। দিনের আলোয় কিন্তু আমরা তারাকে দেখতে পাই না, অর্থাৎ দিনের আলো যখন একেবারে আস্তে আস্তে শেষ প্রান্তে পৌঁছে যায়, যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই তারাগুলো কিন্তু আকাশের মধ্যে জ্বলজ্বল করে ওঠে। কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙ্গা, এই যে কামরাঙ্গা একটি ফলের নাম। তোমরা নিশ্চয়ই কামরাঙ্গা খেয়েছো বা দেখেছো। কামরাঙ্গা ফল কিন্তু কেমন হয়, খুব টক হয়। এই যে ফলটা, এই ফলের মধ্যে অনেকগুলো ভাঁজ কাটা কাটা স্তর থাকে। সেই যে কামরাঙ্গা ফল, সেই কামরাঙ্গা ফল যখন কি হয় না, যখন পেকে যায় তখন ফলটা একেবারে পুরো লাল হয়ে যায়। এখানে কিন্তু কবি দেখো কি বলছে না, কামরাঙ্গা লাল মেঘ, অর্থাৎ মেঘটাকে কেমন কার সঙ্গে তুলনা করেছেন, কামরাঙ্গার সঙ্গে। কেমন না, কামরাঙ্গা যে লাল প্রকৃতির হয় ঠিক সেরকম। যখন দেখবে যে আমাদের সূর্য যখন অস্ত যায় তখন দেখবে আকাশটা, পশ্চিম আকাশটা কিছুক্ষণের জন্য একদম লাল মতো হয়ে যায়। এখানে কি বলছে না, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মৃত মনিয়া, দেখো মনিয়া হচ্ছে কি না, মনিয়া একটা পাখির নাম। সেই পাখিকে কবি এখানে কি বলেছেন না, মৃত বলেছেন। মৃত মানে কি না, বিবর্ণ হয়ে যাওয়া বা ধূসর হয়ে যাওয়া, আবছা হয়ে যাওয়া। অর্থাৎ দেখো এই যে আমাদের প্রকৃতির যখন আলো আস্তে আস্তে নিভে আসে, যখন সূর্যের আলো নিভে আসে তখন চারিদিকটা একেবারে আবছা হয়ে যায়, ধূসর বর্ণের হয়ে যায়। এবং দেখো এই যে কি বলেছে না, মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে মৃত মনিয়া কোথায় ডুবে গেছে না, গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। এই যে গঙ্গা সাগরের কথা বলা হচ্ছে, তোমরা নিশ্চয় জানো যে গঙ্গাসাগর কি। গঙ্গাসাগর কি বলতো না, যেখানে গঙ্গা নদী সাগরে মিশছে, সেই যে সংযোগ স্থল, সেই স্থলটাকে আমরা কি বলে থাকি না, গঙ্গা সাগর বলে থাকি। তাহলে দেখো এই যে দুটোর একটা সন্ধিক্ষণ, ঠিক একইভাবে যদি আমরা অন্যভাবে একটু চিন্তা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে সন্ধ্যা এবং দিন, এই যে সংযোগ স্থল, এটাকেই যেন কবি ওই গঙ্গা সাগরের সংযোগ স্থলের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। তাই কি বলছে না, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আছে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এখানে নীল সন্ধ্যা, সন্ধ্যাকে তিনি নীল বলে কি করেছে না, একটা উপমা দিয়েছেন। তা নীল কেন বলা হলো না, দেখো তোমরা নিশ্চয়ই যদি গ্রাম বাংলার মাঠে ঘাটে কখনো যাও এবং আকাশের দিকে তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে একটা বিস্তীর্ণ নীল আকাশ, যেটা কিন্তু শহরে কোথাও দেখা যায় না। তাহলে কবি আমরা আগেই জেনেছি যে তিনি গ্রাম বাংলার মাঠ ঘাটে বসে আছেন এবং তিনি সেই গ্রাম বাংলার মাঠ ঘাটে বসে নীল আকাশকে কি করছেন না, পর্যবেক্ষণ করছে। তো সেই নীল আকাশ যখন আস্তে আস্তে সন্ধ্যার দ্বারা আবৃত হয়ে যাচ্ছে, তখন সেই যে মুহূর্তটাকে, সেই মুহূর্তটাকে কবি এখানে কি বলেছেন না, নীল আকাশ বলে উল্লেখ করেছেন, নীল সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। আসিয়াছে শান্ত অনুগত। শান্ত অনুগত কেন না, যখন দিন শেষ হয়ে যায়, যখন সন্ধ্যা নেমে আসে বা রাত্রি ঘনিয়ে আসে, তখন দিনের যে কলরব, সেই কলরব কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যায়, শিথিল হয়ে যায়। তাই এখানে কবির মনে হয়েছে যাতে দিন শেষ হয়ে যাচ্ছে এবং রাত্রি শুরু হচ্ছে এবং সমগ্র আকাশটা, সমগ্র প্রকৃতিটা যেন একদম কোলাহল মুক্ত, শান্ত, নীরবে পরিণত হয়ে উঠেছে। তাই তিনি কি বলছে না, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তারপর কবি কি বলছেন না, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কোথায় এসেছে না, আকাশ। দেখো কবি কিন্তু এখানে একটা কল্পনা করছেন। কি কল্পনা করছেন না, কেশবতী কন্যা। কেশবতী, কেশ মানে কি
তোমরা নিশ্চয় জানো কেশ মানে হচ্ছে চুল। তাহলে কেশবতী কন্যা কাকে কাকে বলবো না, যে কন্যার অনেক বড় বড় চুল আছে তাকে আমরা বলবো কেশবতী কন্যা। এখানে কবি কল্পনা করছেন যে সেই সন্ধ্যার আকাশে যেন কোনো একজন কেশবতী কন্যা এসেছে, কবির সেই চিত্রপটে বা মানসপটে যেন হাজির হয়েছে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। তাহলে কবির কল্পনায় কি ভেসে উঠছে না, সেই কেশবতী কন্যা ভেসে উঠছে, এবং কেশবতী কন্যার যে দীর্ঘায়িত চুল, যে লম্বা লম্বা চুল, সেই চুল যেন কবির চোখে মুখে কি হচ্ছে না আস্তে আস্তে ভেসে উঠছে। অর্থাৎ এই যে রাতের অন্ধকার নেমে আসছে, এই রাতের অন্ধকারের মধ্যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা যেন কবির চোখে মুখে একটা ছাপ ফেলে দিয়ে যাচ্ছে। পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো। তাহলে কি বলছে, আবার এখানে কবি কি বলছে দেখো, যে এই যে কেশবতী কন্যার কথা কবি তুলে ধরলেন, সেই কেশবতী কন্যাকে কিন্তু পৃথিবীর কোন পথ দেখেনি। দেখো, যদি আজকে আমরা একটু সাধারণভাবে ভেবে থাকি যে আমাদের গ্রাম বাংলার মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য নিহিত হয়ে আছে সেটা কিন্তু আমরা সবসময় উপলব্ধি করতে পারি না। তার কারণ কি না, আমরা প্রকৃতিকে ভালোবাসি না। প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য লুক্কায়িত হয়ে আছে, যদি আমরা তার প্রতি ভালোবাসা দেখাতে পারি তাহলে আমরাও কিন্তু কবির মতো এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিন্তু আমরা দেখতে পাবো, এই চিত্র কিন্তু আমরা দেখতে পাবো। তাই এখানে কবি কি বলছে না, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো। সেই কন্যাকে, কবির যে কল্পনার জগতে যে কেশবতী কন্যা, সেই কন্যাকে কিন্তু পৃথিবীর কোন পথ দেখেনি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিচলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। তাহলে দেখো, আমাদের গ্রাম বাংলার মধ্যে বিভিন্ন কি আছে না, বিভিন্ন ধরনের গাছ আমরা গ্রাম বাংলার পরিবেশের মধ্যে দেখতে পাই। কি কি না, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, হিজল গাছ, বট গাছ, ঠিক আছে। তাহলে এই যে আম, জাম, কাঁঠাল, বটের যে বিস্তীর্ণ একটা শোভা, সেই শোভা কিন্তু কবিকে কি করেছে না আকৃষ্ট করছে। কার মতো না, ওই কেশবতী কন্যার চুলের মতো তাকে মুগ্ধ করেছে। তাই কবি বলছে, দেখি নাই অত অজস্র চুলের চোমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। অর্থাৎ জাম, কাঁঠাল, হ্যাঁ, এই যে হিজল, এর মধ্যে যে একটা ভালোবাসা লুকিয়ে আছে, সেই ভালোবাসা কিন্তু আমাদের কাছে কখনো প্রকাশিত হয়নি, যেটা প্রকাশিত হয়েছে কবির মনের মধ্যে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। কবির যে কল্পনার জগতের যে নারী, সেই নারীর যে কেশ অর্থাৎ চুল, সেই চুল থেকে কি হচ্ছে না একটা সুন্দর সৌন্দর্য নির্গত হচ্ছে, যেটা আমাদের গ্রাম বাংলার যে পরিবেশ, গ্রাম বাংলার যে গাছপালা, সেই গাছপালার মধ্য থেকেও কিন্তু এই ধরনের একটা সুবাস বা সৌন্দর্য নির্গত হয়, যেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু কবি সেই গ্রাম বাংলাকে, সেই গাছ গাছালিকে, সেই প্রকৃতিকে ভালোবেসে, সেই প্রকৃতির মধ্যে যে স্নিগ্ধ যে রূপ আছে, যে রস আছে, সেই রূপ রসকে কিন্তু কবি কি করেছে না একেবারে নিকড়ে নিচ্ছে, একেবারে শুষে নিচ্ছে। অর্থাৎ তিনি অন্তর দিয়ে এই গ্রাম বাংলার ভালোবাসাকে উপলব্ধি করছে। দেখো, আমরা পরের স্তবকে পৌঁছে যাই। একটা কথা বলিনি, এই যে কবিতাটি, এই কবিতাটি কিন্তু ৮-৬, অর্থাৎ এটি একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। প্রথমের ৮ লাইনকে আমরা কি বলি অষ্টক, আর শেষের ৬ লাইনকে আমরা বলি ষষ্ঠক। তাহলে দেখো, আমরা একেবারে কবিতার দ্বিতীয় স্তবকে বা ওই ষষ্ঠকে আমরা উপনীত হয়েছি। এখানেই কিন্তু কবিতার মধ্যে যে উদ্দেশ্য সেটা কিন্তু এখানে লুকিয়ে আছে। কি বলছে না, পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ। পৃথিবীর কোন পথে কবি কি করেছেন, উপলব্ধি করেছেন, কবি দেখেছেন, কি দেখেছেন না নরম ধানের গন্ধ। আমরা গ্রাম বাংলায় ধান প্রত্যেকে দেখেছি, যখন ধান আমরা রোপণ করি তখন কিছুদিন পর কি হয় না, সেই ধান থেকে শীষ বের হয়, এবং সেই যখন ধান মানে ফোটে তখন তার মধ্য থেকে একটা কি হয় না সুন্দর সুবাস নির্গত হয়, একটা ঘ্রাণ কবি এখানে উপলব্ধি করছেন। নরম ধানের গন্ধ কিন্তু কবি পাচ্ছেন, কলমির ঘ্রাণ। দেখো, কলমি একটা শাক। দেখো, এই কবি আমরা আগেই বলেছি যে জীবনানন্দ দাশ প্রকৃতির অতি তুচ্ছ খুব সাধারণ জিনিসকেও কিন্তু তিনি কবিতার মধ্যে স্থান দিয়েছেন। ঠিক একইভাবে দেখো, এই যে ধান, এই যে কলমি শাক, সেই ধান বা কলমি শাকও কিন্তু কবির কবিতার মধ্যে স্থান পেয়ে গেছে। আবার কি বলছে না, হাঁসের পালক, সর পুকুরের জল,
চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, অর্থাৎ হাঁসের একটা পালক, সেই পালকও কিন্তু কবির অন্তরকে নাড়িয়ে দিয়েছে, দোলা দিয়েছে। স্বর, স্বর বলতে কি না, যে ঘাসগুলো একটু বড় বড় হয়, যার কাঠিটা একটু শক্ত প্রকৃতির হয়, সেই ঘাসকে আমরা কি বলে থাকি, স্বর বলে থাকি। পুকুরের জল, চাঁদা, সরপুটি, চাঁদা হচ্ছে একটা মাছ এবং সরপুটি হচ্ছে একটা মাছ। সরপুটি কি ধরনের মাছ না, এই যে পুঁটি মাছ আমরা গ্রাম বাংলায় দেখে থাকি, তার থেকে একটু বড় ধরনের মাছকে আমরা কি বলে থাকি, সরপুটি, যেটাকে আমরা জাপানি পুঁটি বলে থাকি। মৃদু ঘ্রাণ, তাহলে কি বললে না, নরম ধানের গন্ধ, কলবিন ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটি প্রভৃতি এই সমস্ত জিনিসের বা এই সমস্ত প্রাণীদের কি মৃদু ঘ্রাণ কিন্তু কবি কি করছে না, অন্তর দিয়ে উপলব্ধি করছে। তার ভালোবাসার জগতের সঙ্গে এগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতি চেতন কবি জীবনানন্দ দাশ তার অন্তর দিয়ে প্রকৃতির মধ্যে যে ঘ্রাণ আছে, সেই ঘ্রাণকে তিনি কি করছেন, একেবারে অন্তর দিয়ে শুষে নিচ্ছে বা নিকড়ে নিচ্ছে। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত মানে কি না, এখানে কবির কল্পনায় ধরা পড়েছে যে সেই সন্ধ্যার মুহূর্তে কোন একজন কিশোরী কি করেছে না, চাল ধুয়ে নিয়ে যাচ্ছে এবং সেই চালটা ধোয়ার ফলে সেখান থেকে একটা সুগন্ধ নির্গত হচ্ছে। সেই সুগন্ধ কিন্তু কবি কি করছেন না, উপলব্ধি করছেন। ভিজে হাত খান কি বলছে না, শীত হাত খান। শীত হাত খান মানে কি না, ওই কিশোরী যখন তার হাত দিয়ে চালকে ধুয়েছিল, তখন জলের সংস্পর্শে এসে তার সেই কিশোরীর হাত যেন কি হয়ে গেছে না, শীতল হয়ে গেছে। তাই এখানে বলছে শীত হাত খান। কিশোরের পায়ে দলা মুথা ঘাস। কিশোরের পায়ে দলা মুথা ঘাস মানে কি না, দেখো এই যে গ্রাম বাংলার মাঠ ঘাট, এখানে আমরা কি দেখতে পাই না, প্রচুর গাছপালা দেখতে পাই, পাশাপাশি আমরা ঘাস দেখতে পাই। আমাদের মাঠে ঘাসে কিন্তু অত্যধিক পরিমাণে আমরা ঘাস দেখতে পাই। তাই এখানে কবি কি বলছে না, একটি কিশোর যখন সে মাঠের মধ্যে হেঁটে চলেছে, তখন কিশোরের সেই নরম পায়ের পাতার স্পর্শে কিন্তু কি হচ্ছে না, মাঠের মধ্যে যে ঘাসগুলো আছে সেগুলোকে সেই কিশোর দলিত করে চলে যাচ্ছে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এই যে বট ফল তোমরা নিশ্চয়ই দেখেছো। বট ফলটা কেমন না, লাল প্রকৃতির হয়। বট গাছ কেমন হয় না, দেখবে বট গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। সেই বট গাছের তলায় কিন্তু আমরা অনেক সময় কি করে থাকি না, আশ্রয় নিয়ে থাকি। পথিক জনের আশ্রয় বলা হয়, আশ্রয় স্থল বলা হয় বট গাছের তলাকে, কারণ সে ছায়া প্রদান করে। সেই বট গাছের মধ্যে এক ধরনের ফল হয়, যে ফলটা দেখতে কেমন হয় না, লাল লাল প্রকৃতির হয়। সেই বট ফল থেকে একটা সুগন্ধ নির্গত হয়। এখানে কবি কি বলছেন, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কেন বলা হয়েছে না, দেখো সারাদিন মানুষ পরিশ্রম করে, পশু প্রাণী পরিশ্রম করে যখন অন্ধকার নেমে আসে, যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন যেন আমরা কি হয়ে পড়ি না, ক্লান্ত হয়ে পড়ি। ঠিক একইভাবে এখানেও কিন্তু প্রকৃতির মধ্যে যে গাছপালা আছে, তারাও কিন্তু সারাদিন মানুষকে সেবা প্রদান করে তারাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। তাই এখানে কবি কি বলছেন না, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, অর্থাৎ কবি সেখানে বসে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু সেই অবস্থাতেও কিন্তু তিনি কি করছে না, সেই বট ফলের গন্ধ কিন্তু তিনি উপলব্ধি করছেন। এরই মাঝে বাংলার প্রাণ। দেখো খুব সুন্দর কথা একটি বলেছেন কবি, যে এরই মাঝে বাংলার প্রাণ। অর্থাৎ দেখো কবিতার প্রথম থেকে এখান পর্যন্ত আমরা যে সমস্ত বিষয় আমরা জেনেছি, যেমন ধরো বিভিন্ন গাছপালার নাম জেনেছি, বিভিন্ন মাছের নাম জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছি, এই সমস্ত কিছুর মধ্যেই যেন কি আছে না, বাংলার প্রাণ নিহিত হয়ে আছে। সেই যে বাংলার প্রাণ, সেই বাংলার প্রাণকে অন্তর দিয়ে উপলব্ধি করেছেন কে না, কবি জীবনানন্দ দাশ। তাই তিনি কি বলছেন না, এই যে বটফল, এই যে পেঁচা, এই যে হিজল, এই যে পুঁটি মাছ, এই যে ধরো হাঁসের পালক, এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু গড়ে উঠেছে আমাদের এই বাংলার প্রকৃতির জগৎ। এই প্রকৃতির জগতের মধ্যেও কিন্তু বাংলার সজীবতাকে কবি উপলব্ধি করেছেন। তাই কবি কি মনে করেছেন না, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের বাংলার প্রাণ কি আছে না, লুকিয়ে আছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে,
আমি পাইটের। অর্থাৎ দেখো কবিতার একেবারে শেষ লাইনে এসে কবি কি বলছে না, আকাশে 7টি তারা। অর্থাৎ আমরা যখন দেখতে পেলাম যে দিন শেষ হয়ে এলো এবং অন্ধকার নেমে আসছে, তারা ফুটছে, সেই মুহূর্তে কবি মাঠে বসে তার সেই অন্তর দিয়ে প্রকৃতিকে উপলব্ধি করছেন এবং প্রকৃতির মধ্যে যে এত সৌন্দর্য লুক্কায়িত অবস্থায় আছে সেটাকে কিন্তু কবি বারবার তিনি তার অন্তর দিয়ে উপলব্ধি করছেন এবং তার মধ্যে নিজেকে নিমজ্জিত করছেন। সেই জায়গা থেকে কিন্তু কবি একটা আঘ্রাণ নেবার চেষ্টা করছেন। তাই কবি কি বলেছেন না, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাইতে। অর্থাৎ এই যে সৌন্দর্যের কথা, এটা কিন্তু একমাত্র কে টের পাচ্ছে না, আমাদের কবি জীবনানন্দ দাশ। তাই এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কথাই কিন্তু এই কবিতার মধ্যে কবি ব্যক্ত করেছেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা আগামী দিন আমরা নতুন কোন একটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো।